লাগছে। পার্থদা কিন্তু আমাদের ভটকালিও করেছে। ও হ্যাঁ, সেটাও খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু পার্থদার জন্যেই, আমাদের দেখাও পার্থদার জন্যেই। শঙ্কর অভিনেতাটাকে আমি আনলাম, তার আবার প্রচণ্ড প্রাইড, তিনি কোনো চেষ্টা করেন না, সেটাও আবার প্রবলেম। তো আসলে আমার মনে হয় মূলত যে অভিনেতা হতে চায়, যে শিক্ষার্থী থাকতে চায় শেষ পর্যন্ত, যার মনে সবসময় প্রশ্ন থাকে, সে আনকোড়াই হোক বা মানে প্রচণ্ড প্রফেশনাল হোক, সেই আমি তো কোনোদিন সিনেমা সিরিয়াল এসব করলাম না, শুধু থিয়েটার নিয়ে বাঁচলাম, তাহলে তো বাঁচা যায় তো। এবং খুব ভালো, খারাপ তো প্র্যাকটিস করে যাওয়ার মতো আনন্দ, দারুণ আনন্দ। নমস্কার, আমি সপ্তর্ষি। খুব একটি ইন্টারেস্টিং জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমার খুব কাছের একটি জায়গা। আমরা সবাই এখানে রিহার্সাল করা হলো 4-5 মাস হলো আরম্ভ করেছি। এটার নাম হচ্ছে নাটাকা, নান্দিকা থিয়েটার ইনস্টিটিউট। এটা সল্ট লেকে। তো আজকে আমরা একটি বিশেষ কারণে এখানে এসেছি, বা আমার হাতেই মাইকটি আছে। আপনারা সকলেই হয়তো এতক্ষণে জানেন যে নান্দিকারে জাতীয় নাট্যমেলা 20 থেকে 25 তারিখ এবছর হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে। সেই বিষয়ে কিছু কথা হবে এবং আমাদের বিভিন্ন নাটকের মহড়া চলছে, সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন। এই আমাদের সামনে চলে এসেছে দীপ্ত, খুব ইন্টারেস্টিং একটি ছেলে। দীপ্ত 1 থেকে 12 আমার ডিরেকশন নাটকে। এটি খুব ইন্টারেস্টিং চরিত্র করে, যেটা ওর থেকে একদম আলাদা। একটু আগে কথা হচ্ছিল রেপার্টরি নিয়ে। এই যে আমরা যারা এখানে অভিনয় করছি, তারা কিন্তু সবাই বিভিন্ন বছর ওয়ার্কশপের মাধ্যমে এসেছি। দীপ্ত কোন বছর এসেছিস ওয়ার্কশপে? 2022-এ ওয়ার্কশপে এসছি, এবং 2022-এই শেষের দিকে আমরা এই নাটকটি শুরু করি। তুই 2023 থেকে জয়েন করেছিস। হ্যাঁ, তো এটা খুব ইন্টারেস্টিং। ও কিন্তু খুব ভালো অভিনয় করে এবং নবান্ন নাটকে একটি চরিত্র করে। এখন হয়তো বাইরে কোনো কাজে যাচ্ছে। চলুন বাকিদের সাথে দেখা করা যাক। নাটকের বাইরে ফেস্টিভ্যালেও যেটা খুব ইম্পর্টেন্ট দায়িত্ব, আজকে সকালবেলায়ও গেছিল, সেটা হচ্ছে আমাদের সবাই সব কাজ করে, দীপ্ত অনেকগুলো কাজ করে। আমাদের ফেস্টিভ্যালের পরেই একটি শো আছে বাইরে 1 থেকে 12, সেটা টিকিটও কাটতে গেছিলো সকাল 10টার সময় লাইন দিয়ে। এবং যেহেতু একজন 6 জনের টিকিট কাটতে পারে, আমরা 4 জনকে পাঠিয়েছিলাম। সবাই মিলে গিয়ে আমরা টিকিটটা কেটেছিলাম, সবার নাম ভরে ভরে। তো আমাদের ধানবাদে শো আছে 18 তারিখ আছে, 18 তারিখ আছে। তো সেটাই টিকিটটা কাটতে গেছিলাম। টিকিট কেটে বাড়ি গিয়ে জিম করেছে, তারপর এখানে চলে এসছে। যা, আসুন। এই যে পুরো স্পেসটা, এখানে কিন্তু আমাদের সমস্ত নাটকের রিহার্সাল এবং এখন কিছু কিছু সেট রাখা আছে। এই যে আমার পেছনে যে সেটটি দেখছেন, এই নাটকটি আমরা এবছর ফেস্টিভ্যালে প্রথম করছি, অর্ঘ্য ডিরেকশনে। যত্নে রেখো বলে একটি নাটক, তার সেট এখানে রাখা আছে। একটি রিয়েলিস্টিক নাটক, বুঝতেই পারছেন, চা খাওয়া, কফি খাওয়া, অনেক কিছু আছে। তো চলুন, আমার দেখতে পাচ্ছি পেছনে সোহিনী এবং পার্থদা আছে, ওদের সাথে একটু কথা বলা যাক। পার্থদা একটু ওদিকটা বসবে, আমি আবার চলে এসেছি। সোহিনী অভিযোগ করছে। তো এই কিছুতেই আমাদের গল্প করতে দিচ্ছে না, কিছুতেই গল্প করতে দিচ্ছে না। না, গল্প করবো তো, কিন্তু তোমরা কি গল্প করছো, দর্শকও তো অনেক সময় শুনতে ইন্টারেস্টেড হতে পারে। তো আমি তোমাদের তুলনায় নান্দিকার আমার জার্নি খুবই কম। আমার সবে 2012 থেকে এই কদিন হয়েছে। হ্যাঁ, 2012 থেকে। তো আমি পার্থদাকে প্রথমে জিজ্ঞেস করছি, তারপর সৈনিকে জিজ্ঞাসা করব যে এত বছরের থিয়েটার ফেস্টিভ্যাল এবং এখনও যে ধরো এত কিছুর পরিবর্তনের পরে অনেক কিছুই তো হয় যে সময়ের সাথে সাথে প্রাসঙ্গিকতা হারিয়ে যায়, কিন্তু এখনও যে এতটা প্রাসঙ্গিক আছে, তার জন্য দলের যেরকম একটা ভূমিকা আছে। আমি মূলত আজকে কথা বলছি, ইন্ডিভিজুয়ালেরও একটা ভূমিকা থাকে। সেও নিজেকে কতটা পরিবর্তন করতে পারছে সময়ের সাথে, এবং নিজে কতটা কি বলবো পুরো বিষয়টার সাথে কোপ আপ করতে পারছে, নিজের দোষটাও দেখতে পাচ্ছে। এই বিষয়ে যদি একটু কথা বলো। প্রাসঙ্গিক তো অবশ্যই অবশ্যই, কারণ একটা জিনিস আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার থিয়েটারটা যদি না থাকতো, আমার নান্দিকারটা যদি না থাকতো, আমাদের এই সারা বছর ধরে নিজেরা অভিনয় করে তারপরে যে এই যে বছর শেষে এসে এই যে 10 দিনের একটা থিয়েটার ফেস্টিভ্যাল, এটা গত 40 বছরের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারবো না। এবং সত্যি কথা বলতে কি, আমরা যখন 84 সালে নান্দিকারের সেকেন্ড ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল থেকে জয়েন করেছিলাম, তখন থেকে পুরো কাঁধে নিয়ে চলতে হতো আমাদের। ওই বেনাপোল থেকে দৌড়ে ভোর মাঝরাত্রে বেরিয়ে যাচ্ছি, সন্ধেবেলায় টিম নিয়ে আসছি, আবার ফিরে যাচ্ছি। সেখান থেকে আস্তে আস্তে
আমাদের কাছ থেকে কিন্তু ব্যাটনগুলো চলে গেছে সব তোমাদের কাছে, তোমরাই এখন এইটা করছো। আমরা কিন্তু এখনো আছি, কিন্তু আমরা আছি কিন্তু থাকবো বলেই আছি, না হলে আমরা মরে যাব, আমরা বাঁচবো না। একটা পার্থদাকে ইন্টারাপ্ট করেই বলছি, পার্থদার কিন্তু 61 বছর বয়স, এটা দেখলে না একদমই না। এবং পার্থদা কিন্তু পাঞ্চজন্য নাটকে আমরা যখন হ্যাঁ মানে পার্থদা কিন্তু যেরকম প্রথমে ছিল এক্স্যাক্টলি ওরকম আছে, এবং এখনো অতটাই উত্তেজিত আছে থিয়েটার নিয়ে এবং অভিনয় নিয়ে, সবটা নিয়ে। সরি আমি ইন্টারাপ্ট করে বলছি, আমরা যখন পাঞ্চজন্য নাটকের রিহার্সাল আরম্ভ করি, পার্থদা প্রথমেই বলেছিল যে এটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে ওয়ার্কশপটা শুরু হবে বা রিহার্সাল প্রসেসটা শুরু হবে। কারণ ডায়ালগ বলার জন্য যে একটা মনের দরকার হয়, যেটা সৈনীয় বারবার বলে, তার আগে রিল্যাক্সেশন না হলে একজন নতুন অভিনেতার পক্ষে চট করে মনের জায়গায় যাওয়া সম্ভব হয় না। এবং পার্থদা কিন্তু সমস্ত ওয়ার্কশপগুলোতে বা সমস্ত সেশনগুলোতে আমাদের সাথে সমান তালে এক্সারসাইজ করতো। এবং পার্থদা কিন্তু খালি গাতেও, মানে আমার একটা সিন আছে এখানে দুজন কৃষ্ণই খালি গায়ে অভিনয় করবে, পার্থদা কিন্তু সেই খালি গায়ে করার মতো চেহারাটাও তৈরি করেছে এবং এখনো ধরে রেখেছে। পার্থদা কিন্তু আমাদের ভটকালিও করেছে। হ্যাঁ, সেটাও খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু পার্থদার জন্যেই, হ্যাঁ, আমাদের দেখাও পার্থদার জন্যই, সেটাই না ওই আর একটা যে কথাটা যেটা বললো না, যে এই 61 বছর বয়সেও যে মানে এখনো তরতাজা নিজেকে রাখা ইচ্ছা, এটাও কিন্তু ইন্সপিরেশনটা কিন্তু এই মাটিই দেয়। কিন্তু ভালো মাটি না থাকলে ফসল ভালো হবে কি করে, আর সেই ফসল ঝলমল করবে কি করে, ঝলমল করে। সুতরাং এই মাটিটা ভালো ছিল, এই এদের সঙ্গে পাল্লা দিয়ে তো আমাদের লড়তে হবে, তাহলে তো ওরাও তো আমাদের তো হাঁটিয়ে দিবে, সেই জন্যই তো লড়াইটা রাখতে হবে। ও যেটা বললো না একটা কথা, যে যখন সত্যি পাঞ্চজন্য যখন ওদেরকে সবাইকে দাঁড় করিয়ে নিয়ে বলেছিলাম, কিন্তু নেয়াপাতির ভুঁড়ি নিয়ে আর গায়ে এক গাদা চর্বি নিয়ে কিন্তু এই নাটক করা যাবে না, সবাইকে জিম করতে হবে। এবং পরের দিন আমি দেখলাম যে সবাই ঘুষঘাস করে ফিসফাস করে, আমি জানতে পারলাম যে সবাই কিন্তু জয়েন করে ফেলেছে। তখন আমার ভেতরে একটা গ্লানি হলো, তখন আমার মধ্যে একটা গ্লানি হলো যে আমি ওদের বললাম, অথচ আমি নিজে সেই কাজটা করছি না। এটা কিন্তু আমাকে একটা সেদিনকে একটা সাংঘাতিক একটা চাবুকের মতন শিক্ষা দিয়েছিল। পরের দিন গিয়ে কিন্তু আমিও জিমে ভর্তি হলাম এবং তখন থেকে আজ পর্যন্ত রেগুলার জিমটা করে যাচ্ছি ওদের সঙ্গে পাল্লা দেবো বলে। এই সময় দাঁড়িয়ে ডেডিকেশনটা কতটা দেখেন এখনকার জেনারেশনে? না, এটা ভ্যারি করে, এটা ভ্যারি করে। সবাইকার ভেতরে সাংঘাতিক ডেডিকেশন রয়েছে। আমাদের মতন আমরা যে জার্নির ভেতর দিয়ে গেছি, যে রকমভাবে পদ্ধতির ভেতরে প্রত্যেক দিন আমাদের 24 আওয়ার্স কিন্তু আমরা থিয়েটারের মধ্যে বেঁচেছি এবং এখনো পর্যন্ত বাঁচছি। কিন্তু তখনকার বাঁচা আর আজকের বাঁচার ভেতরে পার্থক্য আছে। আমি সেই তখনকার পরিপ্রেক্ষিতে আজকের যারা থিয়েটারটা করতে আসছে নতুন প্রজন্মের ছেলেরা, এদের মতন, এদের ভেতরে কিন্তু প্রচুর দেখলাম। নান্দিকার তো হচ্ছে একটা থিয়েটার আর্টিস্ট তৈরির একটা তো আখড়া কারখানা বলা যায়। এই কলকাতা শহরে কেন, এই গোটা ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষে যত আর্টিস্ট রয়েছে তার অন্ততপক্ষে 5 থেকে 10% আর্টিস্ট এই নান্দিকার থেকে উৎপন্ন হয়েছে। এবং এই কথা বলবো, আমরা মজা করে বলি, বাবা যখন সামনে থাকে না, বাবা যখন অন্য মুখ ফিরে থাকে, আমরা বলি রুদ্রবাবুর আখড়া। না, সুতরাং এইটা কিন্তু বরাবর থিয়েটার কিন্তু 5000 বছর পুরনো থিয়েটার কিন্তু আজও বেঁচে আছে এবং আজও থাকবে। এবং এই ডেডিকেশন ডিভোশন আগেও অনেকের যেমন ছিল না, আজও তেমন ছিল না। এই যাদের ভেতরে আছে তারাই আগামী দিনটাকে বইয়ে নিয়ে যাবে। আচ্ছা, আমি এই বিষয়ে পার্থদা যেটা বললে, এই বিষয়ে সৈনিক একটা প্রশ্ন করবো, স্যারকেও একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে অনেক সময়তেই হয় যে একটা তৈরি প্রোডাকশনে যদি আমি বাইরে থেকে কোনো নাম করা ভালো অভিনেতা নিই, সেটা আমার অনেক ক্ষেত্রে সুবিধা হয়, আমার ডিরেকশন দিতে সুবিধা হয় বা একজন কো অ্যাক্টরের অনেক সুবিধা হয়। তো আমি সৈনিকে বারবারই বা পার্থদাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, যেহেতু ওরা দুজনই আমি যখন নান্দিকারে আসি, আমাকে অনেকভাবে অভিনয় কী করে করা যায় বা অভিনয় বস্তুটি কী সে বিষয়ে অনেক এক্সপ্লেনেশন দিয়েছিল। কারণ আমার ভেতরে অনেক প্রশ্ন ছিল, নতুন অভিনেতা যেরকম থাকে। তো এটা তো একটা কঠিন লম্বা প্রসেস, একজন অভিনেতাকে তৈরি করা, ধরো যে একদম ক খ জানে না, তৈরি করে তাকে একটা মঞ্চে তুলে তাকে দিয়ে ডায়ালগ বলানো। এবং একজন যখন নাম করা অভিনেতা, তুমি যারা করছো, দেবুদা করছে বা পার্থদা করছে, তার পাশে যখন নতুন অভিনেতা আসছে, তোমারও তো কোথাও একটা এক্সচেঞ্জে প্রবলেম হওয়ার কথা। তো এত কম্প্রোমাইজ করে এত বছরও যে নান্দিকার এখন তুমি ডিরেকশন দিচ্ছ, তো সেইটাই তোমার কি মনোভাব পুরো বিষয়টা নিয়ে, মানে তুমি কি করে এতটা পেরেছো করতে?
মনোভাব মানে সত্যি কথা বলতে কি আমি তো শুধুমাত্র নান্দিকার অভিনয় করেছি এমন নয়, আমি টেলিভিশনেও পাঠ করেছি, সিনেমাতেও করেছি, ওটিটিতেও বিভিন্ন, সেখানে বিভিন্ন ধরনের অভিনেতা। তো প্রথম কথা হচ্ছে আমি মনে করি যে কোনো ভালো অ্যাক্টর এর কাছে, আমার এটা মতামত, সবাইকার হয়তো না, আমার কো অ্যাক্টর যদি খুব খারাপও হয় দ্যাট শুড নট এফেক্ট মাই অ্যাক্টিং। আমি শুধু এমন ওটাকে করে নিতে হবে যাতে কাজটা আলটিমেটলি শেষ করতে হবে। এবং এটা যেরকম মনে করি, আবার উল্টো দিকে এইটাও ঠিক যে ভালো অভিনেতা থাকলে তো আবার অন্য রং হয়, অন্য আনন্দ হয়, সে আমাকে অনেক কিছু দেয়, আমি তাকে অনেক কিছু দেই, তো এইটা হয়। এটা আসলে যেমন দেখ, তুই যখন প্রথম এসেছিলি তখন প্রথম হয়তো তোর সাথে আমার মতবিরোধ হয়েছিল অভিনয়ের, সেটা প্রথম কিছুদিন ছিল, কিন্তু তারপরে এখন কিন্তু তোর সাথে আমার অভিনয় করতে খুব কমফোর্টেবল লাগে। কিন্তু এটা সম্ভব হয়েছে বিকজ ইউ হ্যাভ ট্রাইড। এবার অনেকেই যদি, এবার অন্য অভিনেতা যদি কোনো রকম চেষ্টা না করে, হ্যাঁ, তাহলে খুব মুশকিল হয়। কিন্তু আসলে আবার এরকমও হতে পারে যে কোনো নামকরা অভিনেতাটাকে আমি আনলাম, তার আবার প্রচণ্ড প্রাইড, তিনি কোনো চেষ্টা করেন না, সেটাও আবার প্রবলেম। তো আসলে আমার মনে হয় মূলত যে অভিনেতা হতে চায়, যে শিক্ষার্থী থাকতে চায় শেষ পর্যন্ত, যার মনে সবসময় প্রশ্ন থাকে, সে আনকোড়াই হোক বা মানে প্রচণ্ড প্রফেশনাল হোক, সেই পারে যে বলছিস না প্রশ্ন, এই মানে ভালো স্টুডেন্টের কিন্তু প্রশ্ন কখনো শেষ হওয়ার কথা নয়, তার কিউরিওসিটি সবসময় থাকার কথা। এই কিউরিওসিটি যদি থেকে যায় তাহলে উত্তরোত্তর সে ভালো করে। যে মুহূর্তে কিউরিওসিটি মরে যায়, যেমন নাম করে গেলে অনেক সময় কিউরিওসিটি মরে যায়, অনেক সময় কোনো সাবস্টেন্স অ্যাডিকশানে কিউরিওসিটি মরে যায়, মানে নানান কারণে আর পারে না, তখন হয় না। সেটা তো এক একজন এক আলাদা আর কি, এটা আমার মনে হয়। না মানে আমি পার্থদাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আমাদের এই সময় ধরো শিক্ষকের কিন্তু, তোমরা ধরো 50 জন শিক্ষক হয়তো পেয়েছো, আমরা 10 জন শিক্ষক পেয়েছি, আমাদের থেকে আরও 10 বছর বাদে তাদের শিক্ষক কমে যাচ্ছে। এবার এই যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেন্দ্রিক আমরা সবাই, এইটার ঊর্ধ্বে গিয়ে আমি আমার পার্সোনাল কেরিয়ারকে পার্সু না করে আমি যেটা গ্রুপ থিয়েটারে সবাইকে শেখাচ্ছি, সময়টা দিচ্ছি, আজকে সন্ধ্যেবেলা আমি পরপর 4 দিন এখানে সময় দিলাম, যেখানে কিন্তু তুমি কোনো অর্থনৈতিকভাবে গেইন করছো না, বা তোমার এটার কোনো গ্ল্যামার নেই, যেখানে হয়তো কোনো ইনস্টিটিউটে আমি যদি শেখাই সেখানে হয়তো টাকা পাচ্ছি বা আমার একটা বড় হোর্ডিং যাচ্ছে, তো এইটার সাথে কি করে মানে যুদ্ধ করা? এটা আমাকে জিজ্ঞেস করছিলে, এটা আমি বুঝতে পারিনি। আমার হচ্ছে যে আমি তো এই সিস্টেমটাতেই জন্মেছি, এই সিস্টেমটাতেই আমি সব থেকে বেশি কমফোর্টেবল। সত্যি কথা বলতে কি, আমি খুব একটা সোশ্যাল নই, আমাকে খুব একটা সব জায়গায় দেখা টাকা যায় না। তার এরকম কারণ না যে আমি তাদেরকে পছন্দ করি না বা তারা আমার বন্ধু না, তারা আমার অনেকেই খুবই বন্ধু। কিন্তু আমার যদি বলিস কমফর্ট জোন, সেটা হচ্ছে আমার কাছে আমার আর্টটা একটা রেগুলার প্র্যাকটিসের বিষয়, এসে মানুষের সাথে আমার ইন্টারাকশনের বিষয়। মানে আমি হয়তো ঠিক কতটা এটা থেকে আমি আর্থিকভাবে উপার্জন করলাম, খুব দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর্থিক উপার্জনের কথা মনে হয় যে বাবা আমার কোনো টাকা নেই, সেটা মাঝে মাঝে হয়। কিন্তু আদারওয়াইজ এই আর্ট প্র্যাকটিসটা না, আমার যেহেতু আমার দিদা, আমার মা, ওই ফ্যামিলি, আমার বাবা, আমি ওইভাবেই দেখেছি। আমার কাছে এই রেগুলার আর্ট প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার মনকে খুব শান্তি দেয়। আর আমি যদি কোনো নতুন অভিনেতা বা অভিনেত্রী তৈরি করতে পারি, এটা আমার ভীষণ আনন্দ হয়, আমার ভীষণ আনন্দ হয়। আমি অতটা ভাবি না ওইটা যে আমাকে, এবং মানে আমি বলছি যে ঈশ্বরের কৃপায় বা সবাইকে, যে আমি তো এইসব না করেই আমাকে অনেকে খুব ভালোবাসে, মানে আমাকে অনেকেই খুব ভালোবাসে। আমি আমার জার্নালিস্ট বন্ধুরাই বলি কি, আমার মানে রাস্তাঘাটে চলতে ফিরতে মানে তারা কিন্তু আমার মনে হয় যে আমার আর্ট প্র্যাকটিসটাকে তারা দেখছে সর্বত্র। আমার ডিরেক্টর বন্ধুদেরই বলি বা অনেককে, আমার যারা সিনিয়র্স, অনেকে, নাম করছি না, মানে প্রচুর লোক, তারা কিন্তু জানে যে ও সোহিনী, ওকে নান্দিকারে, আমাকে নান্দিকারের সোহিনী বলেই সবাই জানে। তো সেইটা তো আমার প্রাইড। হ্যাঁ মানে পার্থদাও যে এইটা আর এক না, ও যে প্রথম যে প্রশ্নটা করেছে না বাবুয়া, সেটা হচ্ছে যে যারা এই শিল্প, আমাদের অভিনয়, স্টেজ মাধ্যমে যারা নাম করে গেছে, তথাকথিত নাম করে গেছে, তাদেরকে নিয়ে অভিনয় করা, এইটার কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। যে হ্যাঁ, অনেক
অনেকেই তো সেলিব্রিটি আর্টিস্ট নিয়ে তো রীতিমতো নাটক করে যাচ্ছে, কিন্তু নান্দিকার কিন্তু আজ পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো সেলিব্রিটি আর্টিস্ট বাইরে থেকে নিয়ে এসে করেনি। কেন করেনি? নান্দিকারের দরকার পড়ে না, কারণ নান্দিকারেই অনেকগুলো সেলিব্রিটি আর্টিস্ট রয়েছে, আর এখানে ওই যে থিয়েটারের আর্টিস্টের খনি, এখানে সেটা যে কখনোই করব না এটাও এটা পরের কথা, এটা পরের কথা। একটা অন্য ব্যাপার আছে পার্থদা, সেটা হচ্ছে যে যাদেরকে মানে ধরো সেলিব্রিটি আর্টিস্ট বলছো, এরকম অনেকেই আছেন যারা সত্যি তো খুব ভালো অভিনেতা, তারা আমাকে ইচ্ছে প্রকাশ করেছেন যে কেন রে আমাকে করার, এটা একটা কথা আছে, এটা একটা কথা আছে। আমি তখন ভাবি যে আমি নিশ্চয়ই বলবো, এবার ধরো আমি কাউকে আনবো বাইরে থেকে, তাকে তার মতো দেওয়ার পার্টও তো আমাকে ঠিক করতে হবে, যে আমি যেন তাকে ফুল এতে দিতে পারি। কতজন যে আমাকে বলেছে সেটাও আমার খুব আনন্দ হয় যে আমার দলে এসে অনেক অভিনয় করতে চাইছে। এটা হতেও পারে কখনো ভবিষ্যতে, হার্ড এন্ড ফাস্ট রুল নেই। সেটা তো প্রত্যেকটা মানুষই তো অনেক বড় জায়গায় অনেক কিছু কাজ করতে চায় সেই জায়গা থেকে, কিন্তু আমার এখানে রিসোর্স রয়েছে, আমার আর্টিস্ট রয়েছে, আমার আর্টিস্টকে দিয়ে যাকে নামাবো তাকে আমি তৈরি করেও নিতে পারি, বা সে তৈরি আর্টিস্ট, এবং সে এই প্ল্যাটফর্মটাই তো একটা সেলিব্রিটি প্ল্যাটফর্ম। সুতরাং সেই প্ল্যাটফর্মে আসবার জন্য বাইরের লোক যেমনভাবে চাইবে, ইচ্ছা প্রকাশ করবে, তেমন বাইরের ছোট ছোট প্ল্যাটফর্মের লোকেরা ওই সেলিব্রিটি আর্টিস্টকে নিয়ে গিয়ে তাদের প্ল্যাটফর্মটাকে তোলবার জন্য কিন্তু নেয়। কারণ সত্যি কথা বলতে মানে কেউ খারাপভাবে নেবেন না, ছোট ছোট মানে নান্দিকারের ছোট ছোট বলছি না, অনেক দল আছে যাদের অভিনেতা অভিনেত্রীরা ভীষণ পাওয়ারফুল অ্যাক্টর, খুব ভালো অভিনয় করে, কিন্তু দর্শক নিয়েই তো আমাদের জীবন, আমাদের বাঁচা। সেই দর্শক যদি তাকে না দেখতে চায়, না গ্রহণ করতে চায়, তো তার টিকিট বিক্রি হয় না, তার কারণ তার নাম নেই। ফলে তাকে কি করতে হয়, তার দলে ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকা সত্ত্বেও তাকে বাইরের লোক নিয়ে এসে তাকে থিয়েটারটাকে জমাতে হয়। সেই জায়গা থেকে আর যে টাকা পয়সার কথা, আমি তো কোনোদিন সিনেমা সিরিয়াল এসব করলাম না, শুধু থিয়েটার নিয়ে বাঁচলাম, তাহলে তো বাঁচা যায় তো, এবং খুব ভালো, খারাপ তো বাঁচিনি। আমার 61 বছর বয়সে একটু আগেই বলেছে, সব তো ওপেন করে দিল পাবলিকের কাছে, তো কিন্তু এটাও ওপেন করে দিচ্ছি যে বাঁচা যায় কিভাবে, আগে চাইতে হয়, আমি পারবো, লড়াইটা করতে হবে। এই লড়াইটা বেঁচে থাকাটা খুব শক্ত, কিন্তু বেঁচে থাকতে হবে। কিন্তু খুব আনন্দের আর্ট প্র্যাকটিস করে যাওয়ার মতো আনন্দ, দারুণ আনন্দ। আমি এখানে আবার বলতে চাই যে আমার ছোট দিদা হচ্ছেন মীরা মুখোপাধ্যায়, যিনি ভাস্কর মীরা মুখোপাধ্যায়। তো দিদার আমি যখন বাড়িতে যেতাম আমি দেখতাম যে দিদার কয়েকটা ডুরে পার শাড়ি, একটা এসরাজ, কিছু আঁকার ক্রেয়ন, আর কিছু মোম এবং ব্রঞ্জ, সেইটা দিয়ে কিন্তু উনি পদ্মশ্রী পেয়ে সোনাঝুরির হাট মানে প্রথম স্থাপন করে, এবং এখনও কিন্তু মীরা মুখোপাধ্যায় ইজ এন ইন্টারন্যাশনাল স্টার। হ্যাঁ, খুব ছোট দুটো ঘরে থাকতেন। আমার মাও যখন চলে যায়, আমার মায়ের আলমারিতে সব টোটাল গুণে বোধহয় 10টা কি 15টা শাড়ি, এবং কিছু বেহালা, কিছু সিনথেসাইজার, আর অজস্র মায়ের লেখা। তো এই সমস্ত ফ্যামিলিতে যখন এসেছি, যখন করেছি, তখন মনে হয় আসলে হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট। তখন নিজেকে ঠিক করে নিই যে আচ্ছা, যেন আমি টাকা রোজগার তো অবশ্যই করতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, দামি জিনিস তো অবশ্যই চাই, কিন্তু নট অ্যাট দ্য এক্সপেন্স অফ প্র্যাকটিসিং আর্ট। সেটা তো সব থেকে বেশি আনন্দ দেয়। এটাই ঠিক আছে, এই বিষয়ে তো অনেক কথা হলো। লাস্ট আমরা যে বিষয়টা কথা বলবো আর একটু ঘুরেও নেব, সেটা হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল 20 থেকে 25, একটু আগেই বললাম। টিকিট পাবেন nandikar.net-এ। আমাদের নান্দিকারের যে ফেসবুক পেজ আছে নান্দিকার, সেখানে যদি আপনি লাইক করেন আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো অনলাইনে টিকিট এখনও কিছু আছে, আর যদি কেউ কাউন্টারে গিয়ে ফিজিক্যালি টিকিট কাটতে চান, তাহলে 15 ডিসেম্বর থেকে একাডেমির কাউন্টারে নান্দিকারের সমস্ত শোয়ের টিকিট পাওয়া যাচ্ছে। nandikar.net বলে দিয়েছি? হ্যাঁ, বলে দিয়েছি। আর ফেস্টিভ্যালে খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে স্বাতীদির ডিরেকশনে মাধবী হচ্ছে, যেখানে সোহিনী অভিনয় করে, পার্থদা অভিনয় করে, পার্থদা গান গায়। অর্ঘ্য
2010-এ নান্দিকারে এসছে, ওর ডিরেকশানে দুটি নাটক, একটা ও সোহিনীর সাথে কো ডিরেকশন দেয়, নবান্ন এবং যত্নে রেখো, এবং আমার ডিরেকশানে একটি নাটক হচ্ছে 1 থেকে 12। তো এই যে একটু আগে যেটা কথা হচ্ছিল, বিভিন্ন বয়সের লোকেরা যারা নান্দিকারে কাজ করার সুযোগ পেয়েছে এবং তাদেরকেই দলের একটা সিস্টেম আছে। সোহিনী বারবার একটা কথা বলে খুব সুন্দর, যে দল অনেক সময় কেউ অন্যায় করলো, দল একটা কোনো থার্ড এন্টিটি যে সবটা ঠিক করে দেয়, যেটার নাম নান্দিকার। তো সেইটা হয়তো কোনো একটা সুপ্রিম পাওয়ার আছে যে আমাদেরকে বারবার যখনই আমরা একটুখানি লক্ষ্যভ্রষ্ট হই বা কিছু ঠিক বা ভুল হয়, আবার সবাই বেলাইন থেকে লাইনে চলে আসে, স্থান কাল পাত্র বয়স নির্বিশেষে। তো সেরকমভাবেই চলছে। তো আপনাদের সকলের সাথে দেখা হবে, চলবেও 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 এই চলেছে বলেই তো ওই বললাম না 47/1 শ্যামবাজার স্ট্রিটের বাড়িটা থেকে আজকে এই বাড়িটা, ওই বাড়িটাও আমাদের সাথে আছে আজকে, DD27 এই বাড়িটা একটু ঘুরিয়ে দেখি। হ্যাঁ, আমরা ততক্ষণ সোহিনী পার্থদার সাথে কথা বললাম, এবার আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে এই আমাদের স্পেসটা আমরা কি কি কাজ করছি। এখানে বসে আছে সৌরভ দিন্দা। সৌরভ দিন্দা আপন মনে স্ক্রিপ্ট পড়ছে, কারণ এই কদিন ওর একটা ব্যক্তিগত কাজে ওকে বাড়িতে থাকতে হয়েছিল। তো জবে থেকেও ছুটি পেয়েছে, সঙ্গে সঙ্গে চলে এসেছে, এবং আমাদের এই 1 থেকে 12 নাটকের কিছু সেটের একটুখানি অসুবিধা হয়েছে, এই পুরো সেটটার দায়িত্বে ও আছে। এবং এই ফেস্টিভ্যালে খুব ইন্টারেস্টিং বিষয় যে বিভিন্ন কাজের কথা হচ্ছিল, একাডেমি থেকে এখানে মাল যাওয়া মাল আসা এতগুলো নাটকের, এর পুরো দায়িত্ব সৌরভ দিন্দার হাতে। ও ওর সাথে টিম ভাগ করে নিয়েছে, যারা প্রত্যেক দিন কীভাবে মাল আসবে এবং কীভাবে এখান থেকে কোন নাটক প্যাকিং হয়ে যাবে পুরোটা দেখছে। থ্যাংক ইউ দিন্দা। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন আমরা ঘুরে দেখি। এটা হচ্ছে আপাতত এখানে ডাম্প করা আছে সেটগুলো, এই পুরো স্পেসটা ইউজুয়ালি থাকে না, কিন্তু যেহেতু এখন ফেস্টিভ্যাল আসন্ন, আমাদের অন্যান্য স্পেসগুলো থেকে আমরা সবটা এখানে এনে রেখেছি, যাতে এখান থেকে আমাদের ট্রান্সপোর্টেশনের সুবিধা হয়। এরপর একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আপনাদের নিয়ে যাবো, আসুন। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে আছে, যারা খুব একটা ইম্পর্টেন্ট কাজ করছে, এবং এদের কাণ্ডারি হলো ব্যাক টু অডিয়েন্স হয়ে বসে আছে শুভদীপদা। তো এই কাজটা না থাকলে কিন্তু দর্শক আর আমাদের মধ্যে কোনো সেতুবন্ধন হতো না, আমরা ফাঁকা জায়গায় অভিনয় করতে হতো, কারণ এটা হচ্ছে টিকিটিংয়ের কাজ। এবং এই টিকিটিংয়ের কাজটা কিন্তু আমাদের রেপার্টরির যারা সদস্য, যারা অভিনয় করে এবং যারা অন্যান্য সমস্ত কাজ করে, তারাই সবটা অর্গানাইজ করছে, এবং এটা হিউজ কাজ। কারণ আপনাদের ভালোবাসার জন্যই বলতে পারি আমাদের সৌভাগ্য যে আমাদের শেষ 25টি শো 5 জনের হাউসফুল হয়েছে, এবং চতুর্থ নবান্নর ফেস্টিভ্যালের শো হাউসফুল। তো এই যে এত হাউসফুল শোয়ে অডিয়েন্স কখন ঢুকবে, কখন বেরোবে, এক্স্যাক্টলি টিকিটটা কী করে পাবে, এটা পুরোটা শুভদীপদা দেখে, আমাদেরকে হেল্প করে দেয়। এই যে শুভদীপদা, শুভদীপদা একবার একটু হাই করে দাও। তো শুভদীপদা IIT IIM, তো শুভদীপদা এত কিছু পড়াশোনা করো, শুভদীপদাকে আমরা ক্যাচ করে ধরে এনেছি যে তুমি যখনই অবসর পাবে শুভদীপদা তুমি আমাদেরকে হেল্প করবে। এবং এই যে ইনস্টিটিউটটা, এটার মানে প্রায় 50%-এর বেশি শুভদীপদার হেল্প ছাড়া হতো না, কোনোভাবেই হতো না, সব রকমভাবে শুভদীপদা হেল্প করেছে। তো এই টিকিটিংয়ের কাজ এটা খুব ইম্পর্টেন্ট, এটা এখন চলছে। এরপর আমরা দেখছি একজন মানুষের কাছে সবসময় যেরকম হয়, গল্পের আসর বসেছে স্যারের কাছে। এবার আমার মনে আছে আমি যখন প্রথম নান্দিকার আমার ওয়ার্কশপ শেষ হয়ে যায়, তো আমি আমার দলের একজন সিনিয়র দাদা ছিল দেবব্রত মাইতিদা, তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে দেবুদা আমার তো এরকম হয়ে গেছে ওয়ার্কশপ, কিন্তু আমি দলে থাকতে চাই, আমি কি করব? দেবুদা আমাকে বলেছিল তুই একটা কাজ কর, তুই শ্যামবাজারে স্যারের অফিসে গিয়ে বসে থাক। তো সেই আমার নান্দিকারের জার্নি শুরু হয়েছে। প্রত্যেকদিন এরকমভাবে বসে থাকতাম যেরকমভাবে এখন ওরা বসে আছে। স্যার বিভিন্ন বিষয় বিভিন্ন কথা বলতো, সেগুলো শুনতাম আর গোগ্রাসে গিলতাম। আর মূলত আমার ওইটা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে একটা লার্নিং হচ্ছে অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ থিয়েটার। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড অন্য জায়গা থেকে আমি এসেছি, আমার পড়াশোনা অন্য ছিল, তো স্যারের সাথে একটু কথা বলে নিই। স্যার কি ভাবছেন? স্যার আপনাকে আরেকবার বিরক্ত করব, তো ওরা বসে থাকতে পারে, ওদের অসুবিধা নেই কোনো। যে আমি একটু আগে কথা বলছিলাম যে আমি যখন প্রথম নান্দিকার আসতে শুরু করি, তো আপনার এই ঘরে আমি যেতাম, আপনি বিভিন্ন লোকের সাথে ইন্টারাকশন করতেন, এবং সেই সময় আমি দেখতাম যে যারা নান্দিকারে থিয়েটার করেও না, বহু মানুষ স্যারের কাছে আসে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আসছে। শুধু থিয়েটারের সমস্যা এটা নয়, কেউ হয়তো বলছে যে আমার একটু ব্যক্তিগত জীবনে কোনো অসুবিধা হয়েছে, কেউ বলছে আমার আর্থিক
কোনো একটা অসঙ্গতি হয়েছে, নানা রকম বিষয়ের কথা স্যার যে এত অনায়াসে বলতে পারতেন। আমার মনে হয় ওই যেটা থেকে আমাদের কথা শুরু হয়েছিল, রেপার্টারি, মানে বিভিন্ন প্রান্তের মানুষেরা আসবেন, তাদেরকে গড়ে নিতে হবে, এবং তাতে স্যার তো থাকবেনই, এবং এই নান্দিকার নামক একটি শক্তি যারা সবাইকে সঠিক পথে চালনা করবে। তো এই যে স্যার এত বছর ধরে চলছে প্রবাহমান, অনেক কিছুই আমরা দেখছি যে বহু বছর ধরে চলতে চলতে তাতে একটা ময়লা জমে, আবর্জনা হয়। আপনার কি মনে হয় প্রবাহমানতা যে বজায় থেকেছে এত বছরেও, তার মূল বিষয়টা কি? কোনো একটা ট্রুথ, সেই ট্রুথটা কি ট্রুথ? আমার মনে হয় যে আমার যখন নিজের এই কথাটা বললেও অধিকাংশ অভিজ্ঞ লোকেরা, যারা জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ, তারা বিশ্বাস করবেন না, হেসে ফেলবেন। এটা হচ্ছে আমার লোভ খুব কম আর কি। তার ফলে আমি থিয়েটার করি একেবারে আনন্দ পাওয়ার জন্যই করি, আনন্দই পাই। অর্থাৎ আমার থিয়েটার করতে ভালো লাগে, আনন্দ লাগে, সেই জন্য সিনেমা বা অন্যান্য যেসব জিনিসগুলো সেগুলো অত করেছি তো লাগবে না, তাই এটাতে আমি আনন্দ পাই। এই আনন্দ পাওয়াটা যদি তোমার মনের মধ্যে থাকে তখন সবই ঠিক থাকে। যেমন জন ডানের একটা কবিতার লাইন আছে, প্রথম লাইনটা হচ্ছে by troth what you and I had been doing till we met each other. মানে কি ভাবো, মানে বুঝতে পারলে মানে এটা, মানে সত্যি বলছি, আমি ভেবে পাই না যে তোমার আমার দেখা হওয়ার আগে আমরা কি করতাম। এর থেকে ভালোবাসার সম্পর্কের স্যার থিয়েটার সম্পর্কে স্যারের স্টেটমেন্টটা দিলেন আর কি প্রচ্ছন্নভাবে, সেরকমই আর কি। এটারে মানে এটাও বললে লোকে বিশ্বাস করবে কিনা জানি না। যে আমাকে কেউ একটা কিছু জিজ্ঞেস করলে বা কোনো সাহায্য চাইলে বা কিছু সঙ্গ দিলে, আমি মনের ভেতরে থাকে এটা জানি যে ইটস অ্যান অপরচুনিটি ফর মি। আমার আমি আরো বড় হয়ে গেলাম, তোমার সঙ্গে ভাব হলো, তোমার সঙ্গে ভাব হলো, আলাদা মানুষ আলাদা মানুষ। আমার এক্সপিরিয়েন্স আমার জগৎটা বড় হচ্ছে। এইটা আসলে খুব ইন্টারেস্টিং স্যার, যেটা বলেন একটু আগে যখন পার্থদা বা সৈনির সাথে কথা হচ্ছিল, যে আমরা যেহেতু এখন অনেকেই ব্যক্তিকেন্দ্রিক, এটা আমি কোনো দোষ দিচ্ছি না কাউকে, এটা এখন সময়টা এইভাবে চলছে যে কোথাও গিয়ে গুছিয়ে নেওয়ার প্রবণতাটা জন্ম থেকে সন্তানকে বলা হচ্ছে, একটু আগে স্যারও বলছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু এক্সচেঞ্জের সময়টা বা একজন শিক্ষক যে স্টুডেন্টের কথাটা পুরোটা অ্যাবজর্ভ করার মতন তার ধৈর্য আছে বা তার ইচ্ছে আছে, ওই ব্যাপারটাই চলে গেছে। ফলে এখনও যে এতগুলো ছেলে, মানে আমিও যখন স্যারের সাথে কমিউনিকেট করি, আমার থেকে 10 বছরের ছোট একটা ছেলে যখন আজকে শতদ্রু যাদবপুরে সেকেন্ড ইয়ারে পড়ে বা ফার্স্ট ইয়ারে পড়ে, শতদ্রু যখন কমিউনিকেট করছে, স্যার কিন্তু একই উৎসাহে ওর সাথে কমিউনিকেট করছেন। আমার মনে হয় এইটা আমি নান্দিকারের কাছে খুবই কৃতজ্ঞ, স্যারের কাছে, মানে পুরো সিস্টেমটার কাছে, যে এই কনভারসেশন হওয়ার একটা সুযোগ আছে, যেটা বর্তমান সময়ে কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না। এবং শুধু তো নয়, সেটা সৈনীয় বললো একটু আগে, যে ছাত্র কিন্তু অনেক সময় চেষ্টা করতে পারে, টিচারকে উৎসাহ দিতে হবে। তো স্যার লাস্ট একটা কথা বলছি, যে আমাদের ফেস্টিভ্যালে এবছর অনেকগুলি নাটক হচ্ছে, তার মধ্যে মাধবী হচ্ছে, যেটি স্বাতীদি নির্দেশনা এবং উনি বিসাম সাহানির একটি স্ক্রিপ্ট থেকে করেছিলেন। তো এই মাধবী স্মৃতি হিসেবে, বা মাধবী যে এখনও আপনি করছেন, বা এত বছর ধরে একটি নাটক, প্রত্যেকটি শো হাউসফুল হয়েছে এবং প্রায় 80% শো ফুল হয়েছে, কলকাতার বাইরে বহু জায়গায় হয়েছে, এবং এত বড় টিম নিয়ে হয়েছে, প্রায় 50 জনের কাছাকাছি অভিনয় করে। তো এইটা এই বিষয়ে যদি একটা কিছু বলেন, যে একটা হয় না যে একটা কোডটা কি? মাধবী নাটকটা ওই দিল্লি থেকে ভিশন সাহানির ছোট্ট একটা টুকরো, সেটা আমি সাথে কিনে দিয়েছিলাম, দেখো তো এটা থেকে কিছু করতে পারে কিনা। সেই আমার প্রথম সে মাধবীর সঙ্গে যোগাযোগ। মাধবী দিল্লিতে বোধহয় ওই MK রায়না ও করেছিল, আমার খুব অর্ডিনারি প্রোডাকশন মনে হয়েছিল, কিন্তু তারপর সাথী সেটাকে মিউজিক্যালি এমন একটা ট্রিটমেন্ট করলো, পুরো মানে প্রোজো পোয়েট্রি হয়ে গেল, তার থেকে মিউজিকে ট্রান্সফর্ম হলো।
এরকম একটা ব্যাপার আছে। এবং গোটা নাটকটার মধ্যে একটা মিউজিক্যালিটি আছে, গোটা নাটকটার মধ্যে কতগুলো ভাইটাল কথা, যে যখন অনেক পুরুষ কিভাবে এক্সপ্লয়েট করে তাদের পৌরুষের সাহায্যে কীরকমভাবে এক্সপ্লয়েটেটিভ হয়ে যায়। আর তারই সঙ্গে ওই যখন শেষটা হয় মাধবী, যখন গালব ওকে প্র্যাকটিক্যালি রিজেক্ট করে দিচ্ছে আর কি, রূপের কারণে। হ্যাঁ, কারণ মাধবী এখন অন্যরকম হয়ে গেছে। তা তখন মাধবী যে বলে যে বিশাল এই পৃথিবী, এবং সেখানে কোথাও না কোথাও আমার জায়গা হবে। প্রেমেরও একটা হ্যাঁ, এবং তোমাকে মুক্তি দিচ্ছি আমি প্রেম থেকে। তুমি আমাকে ভালোবাসো না, তো তোমার মুক্তি চাই, আমি তোমাকে এই জন্য মুক্তি দিচ্ছি। এই যে স্ট্রেংথ অফ লাভ অ্যান্ড স্ট্রেংথ ইন বিলিফ ইন দ্য ফিউচার, unknown future, that it can be good, it can be interesting. এইগুলো খুব দামি কথা মনে হয় আমার। তার ফলে এই ছোট ছোট জায়গাগুলোতে, আর সোহিনী ওখানে অ্যাক্টিং করে একেবারে কাঁদিয়ে দেয় একেবারে আর কি, অসাধারণ অ্যাক্টিং করে। যখন বলে বিপুলাই পৃথিবী কোথাও না কোথাও আমার স্থান হবে, এবং তুমি সে একজনকেই ভালোবেসেছো নিজেকে। এই তার ফলে ওই রকম জায়গা যেসব মাধবীতে আছে, ওগুলো জেমস অফ থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স। সেই জায়গা থেকে মাধবী সবসময়। তবে এই মুহূর্তে আমি একটু গোলমালে আছি, কারণ 21 তারিখে মাধবী হবে, আর আমার পার্টটা একটু ভুলে যাই। স্যার প্রত্যেকবার এরকম বলেন, কিন্তু স্টেজে উঠে যখন করেন তখন কেউ বুঝতে পারে না কি ভুলে গেছেন, একমাত্র স্যারের ওটা আগে মনে হয়। আমি স্যারকে বারবারই বলি যে স্যার আপনি যেভাবে পারফর্ম করছেন, এটা আমার মনে হয় এটা একটা মানে অন্য লেভেলের একটা বিষয়। কারণ একটা স্টেজ প্রেজেন্স একটা তো হয়, শুধু তো ডায়ালগটা নয়। দেখো ডায়ালগ মনে করে বলাটা তো আমার মনে হয় বেসিক একটা বিষয়। একজন অভিনেতা যখন স্টেজে দাঁড়ান, স্যার যখন এই কস্টিউমটা পরে দাঁড়ান, আমার মনে হয় নতুন যে অডিয়েন্স আসে, আমার প্রথমবার দেখে গায়ে কাঁটা দিয়েছিল, কারণ আমি স্যারকে খুব সামনে থেকে দেখেছি। আমি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কত বড় লেজেন্ড, আগে থেকে অতটা না জেনেই স্যারের সাথে কথা বলেছি, এবং স্যার কখনো আমার এটা ফিলিংস দেননি যে তুমি লেজেন্ডের সাথে কথা বলছো। তো ওই কথোপকথন থেকে হঠাৎ যখন স্টেজে দেখেছি, আমার কিন্তু একটা এরম হয়েছিল। তো এটা প্রতিবারই হয়, এবং খুব অদ্ভুতভাবে এই যে এতক্ষণ রেপার্টরির কথা হচ্ছিল, আবার সেই কথায় স্যার আমাদের এখানে সবচেয়ে নবীনতম অভিনেতা, যেরকম 90 বছর বয়স হবে স্যারের জানুয়ারিতে। এবং আমাদের একটা ওয়ার্কশপ আছে যেটা স্যার শুরু করেছিলেন, চিলড্রেন্স ওয়ার্কশপ আর কি, যেখানে কিন্তু 4 বছর থেকে বাচ্চারা নাটক করে, 4 বছর থেকে। তো আমাদের এই রেঞ্জটা আছে, তো তাদেরও এবছর পারফরমেন্স আছে 25 তারিখ সকালবেলা। তো এই পুরো বিষয়টা নিয়ে আপনারা নান্দিকারে টিকিট কাটতে পারেন, nandicar.net-এ সমস্ত ধরনের নাটকের আপডেট ওখানে পাবেন। আর একাডেমির কাউন্টারে 15ই ডিসেম্বর থেকে টিকিট পাওয়া যাবে। থ্যাংক ইউ স্যার, তোমরা গল্প করো, আমি শেষটুকুনটা ওদিকে দেখিয়ে দিই। আমার কথোপকথন যা আপনাদের সাথে ছিল সবটাই প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে একটা গ্রুপ বসে আছে দেখছেন, ওরা প্রচণ্ড একটা বিষয় নিয়ে আলোচনা করছে যে মিউজিকটাকে প্লে করবে। সচরাচর যেটা হয় অনেক থিয়েটার দলেই যেটা হয়, আমাদের ক্ষেত্রেও হয় অনেকগুলি নাটকে, যে একজন প্রফেশনাল আমরা কাউকে নিয়ে আসি যিনি আমাদের মিউজিকটা প্লে করে দেন, কারণ ওটা একটা অর্গ্যানিক বিষয়, একদম পারফেক্ট টাইমিংয়ের সাথে, কম্পোজিশনের সাথে। কিন্তু যত্নে রেখো বলে একটি নাটকে আমরা প্রথমবার চেষ্টা করছি যে আমাদের দলের সবাই মিলে যদি কাজটা করা যায়। অর্ঘ্য যে ডিরেকশন দিয়েছে ওই লাইটটা করবে, এবং দীপ্ত বা সোমেশ ওদের মধ্যে কেউ একজন হয়তো সাউন্ডটা চালাবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা পুরো টিমটাই হয়তো 4 জনের টিম নিয়ে গিয়ে আমরা শোটা করে দিতে পারবো। এটা অন্য কোনো প্রফেশন যাতে কারোর ক্ষতি হয় তার জন্য নয়, জাস্ট স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা, তারই আলোচনায় ওরা মত্ত। তো এই হলো আমাদের পুরো স্পেস, আপনাদের সাথে এতক্ষণ কথা বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব 20 থেকে 25 ডিসেম্বর। আবারও বলছি, সমস্ত আপডেট পাবেন নান্দিকারের ফেসবুক পেজে, যদি লাইক করেন আপনার কাছে নোটিফিকেশান যাবে। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে, আপনাদের জন্য ওয়েট করছি, ভালো থাকবেন।